বিভিন্ন দলের সই নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বিকেলে জুলাই সনদের অনুষ্ঠান। সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন, আশা ছাড়ছে না কমিশন। মতানৈক্য না কাটলে সংকট বাড়ার শঙ্কা। রাকসুতে উৎসব মুখর ভোটের পর ফলের অপেক্ষা। 17টি কেন্দ্রের মধ্যে 16টিতে ভিপি, এজিএস সহ অন্যান্য পদে এগিয়ে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী। 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম ইপিজেডের তোয়ালে কারখানার আগুন। এখন ধোঁয়ায় আচ্ছন্ন। দাহ্য পদার্থ থাকায় বেগ পেতে হয় ফায়ার সার্ভিস, নৌ বিমান বাহিনীকে। তিস্তার দুই পাড়ে আলোর মিছিল। বিএনপির উদ্যোগে সারা হাজারো মানুষের কৃষি জীবিকা রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। নভেম্বরের মধ্যে কাজ শুরুর দাবি। এবং দেশে প্রতি 4 জনের একজন এখনো দারিদ্র্যসীমার ঝুঁকিতে। টিকে থাকার লড়াইয়ে বঞ্চিত মৌলিক অধিকার থেকেও কর্মসংস্থান বাড়ানোর তাগিদ। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। বিভিন্ন দলের সই নিয়ে অনিশ্চয়তার মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত অনুষ্ঠানটি। সব দল এতে অংশ নেবে বলে আশাবাদী ঐকমত্য কমিশন। তবে সব মতানৈক্যকে পাশ কাটিয়ে রাজনৈতিক দলগুলোকে স্বাক্ষর করার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকের। হাসান ওয়ালির প্রতিবেদন। দীর্ঘতম মাস জুলাইয়ের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে 24-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরই দাবি ওঠে পুরো কাঠামো আমূল সংস্কারের। 15 ফেব্রুয়ারি শুরু হয় সংস্কারের লক্ষ্যে গঠিত ঐকমত্য কমিশনের কার্যক্রম। প্রথম পর্যায়ে চলতি বছরের 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত 32টি দল ও জোটের সঙ্গে মোট 44টি বৈঠক হয়, যাতে 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 62টির বিষয়ে ঐক্য হয়। দ্বিতীয় দফায় সংবিধান সংশ্লিষ্ট মৌলিক 19টি সংস্কার নিয়ে আলোচনা হয় বৈঠকে, যার 10টিতেই নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। জুলাই সনদে রাষ্ট্রীয় সংস্কারের যে 84 দফা, তার মধ্যে 47টি বিষয়কে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার এবং বাকি 37টি বিষয়কে আইন, অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কার হিসেবে চিহ্নিত করেছে ঐকমত্য কমিশন। জুলাই সনদের পটভূমি ব্যাখ্যা করে সংস্কারযোগ্য নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম তুলে ধরার পর সংস্কারের 84 দফা তুলে ধরা হয়েছে 40 পৃষ্ঠার সনদে। তবে বিপত্তি বেঁধেছে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। এ নিয়ে 6টি বৈঠকেও সমাধানে পৌঁছাতে পারেনি কমিশন। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ করার দাবি জানিয়েছে এনসিপি। নির্বাচনের আগেই গণভোট এবং পেয়ার নিয়ে অনড় জামায়াত ইসলামী আন্দোলন সহ সমমনা দলগুলোর। তবে স্বাক্ষর করার ইঙ্গিত দিয়েছে বিএনপি। একই রকম মত তাদের সমমনাদেরও। সব মতভিন্নতা পাশে রেখে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এমন আশাবাদ ঐকমত্য কমিশনের। আমরা আশা করি এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে আরেকটি পর্যায়ের দিকে আমরা অগ্রসর হতে পারব। কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট, সুনির্দিষ্ট, পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করব। স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে দেশ দীর্ঘমেয়াদে সংকটে পড়বে বলে শঙ্কা বিশ্লেষকের। একটা নতুন বন্দোবস্তের দিকে আমরা যাচ্ছি। যদি এটি সম্পন্ন না হয় এবং ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন না হয়, তাহলে দেশ একটি দীর্ঘমেয়াদী সংকটের মধ্যে পড়বে এবং সেই সংকট থেকে উত্তরণের সক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের আছে কিনা সেটাও কিন্তু রাজনৈতিক দলগুলোর জন্য ভাবতে হবে। কারো একক কোনো চাওয়া বাস্তবায়ন না হলে সেটিকে অকার্য করে দেওয়ার যদি মানসিকতা থাকে, তাহলে সেটি জাতির জন্য কল্যাণকর হবে না। এদিকে তৃতীয় দফায় 31 অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের। 31 অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি। রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি। এর আগে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, আইনি ভিত্তি ছাড়া সনদে সই করবে না এনসিপি। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত সহ সমমনা 7 দল। সংসদের নিম্নকক্ষে পিআর দাবিতে ছাড় দিতেও নারাজ তারা। আর সনদে 72-এর সংবিধানের 4 মূলনীতি সংযুক্তি চায় বাম দলগুলো।
জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে জামায়াত সহ সমমনা 7টি দল। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলে এ আয়োজনে যোগ দেন দলগুলোর শীর্ষ নেতারা। বক্তব্যে জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তির দাবি তোলেন নেতারা। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সংসদের উভয় কক্ষেই পিআর পদ্ধতি প্রয়োজন বলে মন্তব্য করেন তারা। দাবি পূরণ না হলে জুলাই সনদে স্বাক্ষর করার ব্যাপারে অনীহা প্রকাশ করেন কেউ কেউ। যারা লেখক, চিন্তাবিদ, বুদ্ধিজীবী সবাই একযোগে বলছে এক্ষুনি প্রয়োজন পিআর সিস্টেমে নির্বাচন হওয়া। জুলাই জাতীয় সনদ যে খসড়া তৈরি করা হয়েছে তার মধ্যে এই উভয় হাউজে পিআর পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন। বিফোর ন্যাশনাল ইলেকশন আমাদের এই গণভোটটা দিতে হবে এবং আমরা মনে করি প্রায় সব দল যে নভেম্বরেই গণভোট হওয়ার হচ্ছে উপযুক্ত সময়। এদিন বিকেলে রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিবি, বাসদ সহ 4টি বাম দল। নেতারা বলেন 72-এর সংবিধানের 4 মূলনীতি জুলাই সনদে সংযুক্ত না করলে অনিশ্চিত হতে পারে সনদ স্বাক্ষর। সংবিধানের যেগুলো কাঠামোগত দিক, সেই কাঠামোগত দিকগুলো সংস্কারের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করা, একমত হওয়া, এটাই হওয়া দরকার, এটাই আমরা বলেছি। আদর্শিক এবং যেগুলো আমাদের আদর্শিক প্রশ্ন, সেই আদর্শিক প্রশ্নে চাইলেই কিন্তু আমরা একমত হতে পারবো না। এর আগে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবেন না বলে সাফ জানান নেতারা। জুলাই ঘোষণাপত্রেও কিন্তু আমাদের দাবি ছিল এটার একটা আইনি ভিত্তি থাকবে, সেটা হয়নি। জুলাই ঘোষণাপত্রের যেই টেক্সট, সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। সেই টেক্সটটা আমাদেরকে দেখানো হয় নাই। আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত হয়েছিল এবং সেটা অনেক কম্প্রোমাইজড একটা ডকুমেন্ট হয়েছে। ঐক্যমত্য কমিশনের 10 মাসের সংস্কার আলোচনা শেষে জুলাই সনদ স্বাক্ষরের ঠিক আগ মুহূর্তে দলগুলোর এমন ভিন্ন মতে দেখা দিয়েছে স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তারেক রহমানের পক্ষে আমন্ত্রণ গ্রহণ করেন একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। বৃহস্পতিবার রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেত্রীকে দাওয়াতপত্র পৌঁছে দেন কমিশনের প্রতিনিধিরা। এ সময় কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, দাওয়াতের পাশাপাশি প্রধান উপদেষ্টার সালাম পৌঁছে দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন জানিয়ে তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া মনে করেন এটি বাংলাদেশের জন্য বিরাট মাইলফলক, সুন্দর ভবিষ্যৎ সৃষ্টির বিষয়ে বিরাট ভূমিকা পালন করবে। এমন মাহেন্দ্রক্ষণে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত আনন্দিত ও স্বাগত জানিয়েছেন বলেও মন্তব্য করেন ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তিনি এটাকে স্বাগত জানিয়েছেন এবং তিনি মনে করেন যে এটা বাংলাদেশের জন্য একটা নতুন একটা বিরাট মাইল ফলক এবং বাংলাদেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার ব্যাপারে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের কাছেও জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র পৌঁছে দিয়েছেন ঐকমত্য কমিশন সদস্যরা। বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াত আমিরের বাসভবনে যান কমিশন সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। তারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াত আমিরকে অংশ নেওয়ার অনুরোধ করেন। এ সময় রাষ্ট্র সংস্কারে কমিশনের দীর্ঘদিনের ত্যাগকে জাতি স্মরণে রাখবে বলে মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। রাকসু নির্বাচন প্রসঙ্গ। রাকসু নির্বাচনের কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে ফলাফল ঘোষণা চলছে। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছে তার কাছে। তামিম, প্রায় 35 বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে রাকসু নির্বাচনের মধ্য দিয়ে এবং আর কিছুক্ষণ পরে যে ফাইনাল ফলাফল অর্থাৎ সর্বশেষ যে ফলাফল সেটি ঘোষণা করবেন
প্রধান নির্বাচন কমিশনার। এই মুহূর্তে মোস্তাকুর রহমান জাহিদ শিবির সমর্থিত ভিপি প্রার্থী, যিনি পদপ্রার্থী ছিলেন, তার প্রায় যে বিজয়ের পথে তিনি আসলে হাঁটছেন এবং মোস্তাকুর রহমান জাহিদ সহ শিবির সমর্থিত প্যানেলের ভিপি, এজিএস সহ অন্যান্য যে পদগুলো রয়েছে সেই পদে আসলে বিজয়ের পথে তারা আসলে হাঁটছেন। আর কিছুক্ষণ পরেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এখানে ফলাফল ঘোষণা করবেন। ইতিমধ্যে আমরা দেখছি যে ক্যাম্পাসে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা ইতিমধ্যে প্রবেশ করেছেন, তারা সবাই স্লোগান দিচ্ছেন, সবাই উচ্ছ্বাস প্রকাশ করছেন। পাশাপাশি সালাউদ্দিন আম্মার, যিনি স্বতন্ত্র জিএস পদপ্রার্থী, তিনি কিন্তু চমক দেখিয়েছেন, তিনিও কিন্তু বলা যায় জয়ের দ্বার প্রান্তে এবং তার জন্য কিন্তু তার নাম ধরে সবাই স্লোগান দিচ্ছেন, আম্মার আম্মার বলে স্লোগান দিচ্ছেন, কেউ জাহিদ জাহিদ বলে স্লোগান দিচ্ছেন। এভাবেই কিন্তু বলা যায় যে শিবির সমর্থিত যে প্যানেলের যারা রয়েছে ছিলেন তাদের নাম ধরে তারা স্লোগান দিচ্ছেন, কেউ আম্মারের নাম ধরে স্লোগান দিচ্ছেন। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে পুরো যে প্যানেলটি, সেই প্যানেলটি কিন্তু আসলে বিজয়ের পথে বলা যায়। তবে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, অর্থাৎ সর্বশেষ যে ফলাফল, সেই ফলাফল ঘোষণা হওয়ার মধ্য দিয়ে কিন্তু এই যে ৩৫ বছরের যে অবসান, সেই ৩৫ বছরের অবসান হতে চলেছে রাকসু নির্বাচনের মধ্য দিয়ে, অর্থাৎ রাকসু নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে। এবং এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন, গতকালকে আমরা দেখেছি যে সারা দিন কষ্ট করে লাইনে দাঁড়িয়ে তারা ভোটার দিয়েছেন এবং এই ভোটার ভোট দিয়েছেন তাদের শুধুমাত্র একটি শক্তিশালী রাকসু গঠনের জন্য, যাতে করে একটি শক্তিশালী রাকসু গঠন হয় এবং বিশ্ববিদ্যালয়ের কল্যাণে যারা কাজ করেন এবং বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত মোটা দাগে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে তারা এখানে কাজ করবেন, যাতে করে শিক্ষার্থীদের কল্যাণে তারা কাজ করবেন। বিশেষ করে আবাসন সংকট রয়েছে, এখানে ক্যান্টিনে খাবার সংকট রয়েছে, পরিবহন সংকট রয়েছে। আপনারা জানেন যে একেবারেই খুবই অল্প সংখ্যক কিছু শিক্ষার্থী, মোট যে শিক্ষার্থী সেই তার মধ্যে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী শুধুমাত্র হলে থাকতে পারেন, এর বাইরে যারা আছেন তারা সবাই বাইরে থাকতে হয়। সেই কারণে, সঙ্গত কারণেই আবাসন সংকটটা একটি প্রকট আকার এখানকার সংকট। সেই সংকট নিরসনে যারা কাজ করবেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন, তাদেরকেই মূলত আসলে তারা বেছে নিয়েছেন, তাদেরকেই মূলত তারা ভোট দিয়েছেন। এছাড়া অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে শৃঙ্খলার সমস্যা রয়েছে, বহিরাগত প্রবেশের সমস্যা রয়েছে, পাশাপাশি নিরাপত্তার সমস্যা রয়েছে, নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিশেষত উল্লেখ করতে হয়। সেটি যে প্রবেশ করেছে ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থী এবং এই শিক্ষার্থীরা তারা কেউ বিভিন্ন ধরনের যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন, কেউ ফ্রি প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিনের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন, যাতে করে ফিলিস্তিনকে মুক্ত করা হয়। এই প্ল্যাটফর্ম থেকে তারা ফিলিস্তিনের পক্ষে যে স্লোগান, আধিপত্যবাদ ইসরায়েলের বিপক্ষে যে স্লোগান, সেই বিপক্ষে তারা স্লোগান দিচ্ছেন, গণহত্যাকারী ইসরায়েলের বিপক্ষে তারা স্লোগান দিচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে শিক্ষার্থীদের যে উচ্চারণ, সেই উচ্চারণ কিন্তু এখানে উচ্চারিত হচ্ছে এবং আমরা লক্ষ্য করছি যে সাধারণ শিক্ষার্থী সহ যারা শিবির সমর্থিত প্যানেলের যারা কর্মী সমর্থক ছিলেন, তারা এখানে এসেছেন। আম্মার অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার তার যারা সমর্থক ছিলেন তারা এখানে এসেছেন সাধারণ শিক্ষার্থীরাও। আর কিছুক্ষণ পরেই রাকসু নির্বাচনের যেই ফলাফল, সর্বশেষ ফলাফল, সেই ফলাফল কিন্তু ঘোষণা হবে। আমরা একটু যেই স্লোগান, সেই স্লোগানটা শুনতে চাই। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই প্ল্যাটফর্ম থেকে অর্থাৎ শিক্ষার্থীরা রাকসু নির্বাচন পরবর্তী যে ফলাফল ঘোষণার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকে তারা বিভিন্ন যে দেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা কথা বলছেন। যে গণহত্যা, জুলাই আন্দোলনে যারা গণহত্যায় জড়িত ছিল তাদের যে বিচার, সে বিচারের তারা দাবি তুলছেন। যারা গণহত্যা করেছে, যারা খুনের সাথে জড়িত ছিল, হত্যার সাথে জড়িত ছিল,
তাদের যে বিচার সে বিচার কথা তারা বলছেন। এবং বাম পাশে পূর্ব পাশে অনেক আসন ফাঁকা আছে, আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পরে যারা এসেছে সবাইকে, যারা এখনো দাঁড়িয়ে আছেন সবাইকে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। আপনারা আসন গ্রহণ করলে ফলাফল ঘোষণা শুরু হবে। এভাবেই আমরা লক্ষ্য করছি যে একের পর এক স্লোগান তা কিন্তু আসলে দিয়েই যাচ্ছেন এবং তাদের যে উচ্ছ্বাস উদ্দীপনা, এতদিন ধরে যে রাকসুর জন্য অপেক্ষা, এবং কার্যত আমরা গতকাল রাত্রে দেখেছি যে কাজী নজরুল ইসলাম মিলনায়তন ঘিরে আশপাশে, মিলনায়তনের আশপাশে এবং কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনারের চত্বরে এই দুটো স্থানে বাইরে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে এই ফলাফল ঘোষণা রাতভর যে বিভিন্ন কেন্দ্রের অর্থাৎ 17টি বিভিন্ন কেন্দ্রের যে ফলাফল ঘোষণা হয়েছে সেই ঘোষণা সরাসরি সেখানে সম্প্রচারিত হয়েছে এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা সেখানে জড়ো হয়েছিলেন এবং রাতভর আমরা দেখেছি যে কোনো ধরনের কোনো শিক্ষার্থীদের কোনো মাঝে কোনো আমরা ক্লান্তি লক্ষ্য করিনি, বরং তারা তাদের শিক্ষার্থীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি, এক ধরনের আবেগ আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ রাকসু নিয়ে তাদের মধ্যে যে আলাদা উদ্দীপনা কাজ করেছে, আলাদা উৎসব কাজ করেছে, সেটি তারা বারবার করে বলছেন এবং তারা এমনটাও বলছেন যে আসলে এটি আসলে একেবারে ঈদের মতো একটি তাদের যে আনন্দ, সেই আনন্দ তারা দিয়েছে, উৎসবের মতো একটি আনন্দ তারা এখানে করেছেন এবং সেই আনন্দের যে অবসান বা সেই আনন্দের যে চূড়ান্ত রূপ, সেই চূড়ান্ত রূপ আর কিছুক্ষণের মধ্যেই তারা পেতে যাচ্ছেন। শিক্ষার্থীদের রায়ে যেই রাকসুর নেতৃত্বে যারা আসবেন, সেই রাকসুর নতুন নেতৃত্ব কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ পেতে যাচ্ছে এবং শিক্ষার্থীরা কালকে দেখেছি যে লাইন ধরে কিন্তু এখানে লাইন ধরে তারা ভোট দিয়েছেন, তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা আরেকটু স্লোগান শুনতে চাই। তো এভাবে আমরা লক্ষ্য করছি যে একটু পর পর শিক্ষার্থীরা, যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, তারা একটু পর পরেই যে তাদের যে স্লোগান, দাবি দেওয়ার পক্ষে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন এবং আমরা দেখেছি রাতভর বলছিলাম যে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের বাইরে এবং শহীদ মিনার চত্বরে যে জায়ান্ট স্ক্রিন সহ জায়ান্ট স্ক্রিনে তারা যেই ধরনের যে উচ্ছ্বাস আমরা দেখেছি, কোনো ক্লান্তি নেই এবং ক্লান্তিহীন একটি রাত তারা কাটিয়েছেন, উৎসবের একটি রাত তারা কাটিয়েছেন এবং অপেক্ষা করেছেন যে তাদের রায় কখন আসবে। তারা যে দিনভর, গতকালকে দিনভর যে রায় তারা দিয়েছেন, সেই রায়ের ফলাফল কখন ঘোষণা করবে, এই মহেন্দ্রক্ষণ কখন আসবে, সেই মহেন্দ্রক্ষণের জন্য তারা কিন্তু রাতভর অপেক্ষা করেছেন এবং তাদের কোনো ক্লান্তি আমরা কিন্তু লক্ষ্য করিনি। আমরা লক্ষ্য করছি যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততাই লক্ষ্য করছি, শিক্ষার্থীদের উৎসব আমরা লক্ষ্য করছি। তারা বারবার করে একটি কথা বলেছেন যে শক্তিশালী রাকসু গঠনের জন্য যে প্রচেষ্টা নেওয়া দরকার সেই প্রচেষ্টাই তারা কিন্তু করছেন। পাশাপাশি এই প্ল্যাটফর্ম থেকে, অর্থাৎ এই যে ফলাফল ঘোষণার আনুষ্ঠানিক যে আজকে আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা অনুষ্ঠান থেকে তারা দাবি তুলছেন যে 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনে, গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, যাদেরকে মেরে ফেলা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই গণহত্যায় যারা জড়িত ছিলেন তাদের বিচার তারা দাবি করছেন। যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল এই দেশে, তাদের বিচার তারা দাবি করছেন। যারা এই দেশে তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল তাদের বিচার দাবি করছেন। যারা এই দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতে চেয়েছিল তাদের বিচার তারা দাবি করছেন। যারা এই দেশকে আধিপত্যতার পক্ষে রায় দিয়েছিল তাদের কিন্তু তারা ফাঁসি দাবি করছেন, তাদের বিচার দাবি করছেন এবং এই সকল দাবি দেওয়া তারা তুলছেন এবং এই দাবির মাধ্যমেই তারা রাকসু নির্বাচনের এই যে ফলাফল ঘোষণা, সেই ফলাফল ঘোষণায় তারা একটির পর একটি যে দাবি, সেই একটির পর একটি তারা দাবি
দাবি তুলছেন এবং তাদের জন্য যে শক্তিশালী রাকসু গঠন হবে সেই প্রার্থীকে তারা বেছে নিয়েছেন বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। আর কিছুক্ষণ পরেই ফলাফল ঘোষণা করা হবে। সেই ফলাফলে সর্বশেষ ফলাফলে সরাসরি সম্প্রচার করবে সময় সংবাদ। আমরা চেষ্টা করব সবার আগে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর কিছুক্ষণ পরেই সর্বশেষ যে ফলাফল সেটি ঘোষণা করা হবে, সেই সময় আপনাদেরকে আবারও সরাসরি সম্প্রচার নেওয়ার চেষ্টা করব আমরা। তো এই ছিল রাকসু থেকে আমার হাতে সবশেষ। রাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম। 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম ইপিজেডের তোয়ালে কারখানার আগুন। দাহ্য পদার্থ থাকায় বেগ পেতে হয় ফায়ার সার্ভিস নৌবিমান বাহিনীকে। এই মুহূর্তে চট্টগ্রাম ইপিজেডে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, টানা 17 ঘন্টা আগুন জ্বলার পর শুক্রবার সকাল 7:25 আগুন নিয়ন্ত্রণে আসে এই কারখানার, এবং পুরো কারখানার ভেতরটা কিন্তু ভস্মীভূত হয়ে গেছে এবং উপরে দুটো ফ্লোরের ছাদ ধসে পড়েছে, আশেপাশের দেয়াল ধসে পড়েছে এবং এখনও দেখছেন ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু পানি দিচ্ছেন যেন যে আগুন চাপা আগুন সেটা যেন আবার জ্বলে উঠতে না পারে, সেই কাজ কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অব্যাহত রাখা হয়েছে এবং প্রায় 26টা ইউনিট কাজ করেছে সর্বশেষ আগুন নেভা পর্যন্ত। ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী, বিমান বাহিনী যে ফায়ার ইউনিটগুলো আছে সেগুলো কিন্তু এগুলোর সাথে যুক্ত ছিল। আমরা কিছুক্ষণ আগে ব্যবজার যিনি নির্বাহী পরিচালক তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ব্যবজার পক্ষ থেকে 5 সদস্যের একটি তদন্ত কমিটি করা হবে, যেটা 7 দিনের মধ্যে রিপোর্ট দিবে। এছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু তদন্ত কমিটি করা হয়েছে এবং সেটা 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং আপনারা দেখছেন যে পুরো ভবনের যে অবস্থা, এখানে যদি শ্রমিক কর্মচারীরা না বের হতে পারতো তাহলে কিন্তু একটা ভয়াবহ অবস্থা হতো। এক্ষেত্রে কিন্তু এই কারখানার 2 থেকে 2.5 হাজার শ্রমিক কর্মচারী কর্মকর্তারা ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে প্রত্যেককে কিন্তু নিরাপদে বের করে নিয়ে আসা হয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। তারপরে যে ফ্লোরগুলোতে অর্থাৎ 7ম তলা থেকে কিন্তু 20 থেকে 25 জন কর্মকর্তাদেরকে রেস্কিউ করেছে ফায়ার সার্ভিস, এমনটা কিন্তু তখন গতকাল আমাদেরকে জানানো হয়েছে। এবং যখন আগুনের ঘটনা ঘটে তখন কিন্তু উপরে 2 ফ্লোরে আগুন ছিল, সেই শেষ পর্যন্ত তা রাতের বেলা পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং পাশের আরেকটি ভবনে কিন্তু আগুনের লাগে এবং এখনো পর্যন্ত 2টি ভবনেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এবং বিশেষ করে সম্পত্তির ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছে, কিন্তু সেটা তদন্তের সাপেক্ষে জানা যাবে বলে ব্যবজার নির্বাহী পরিচালক তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটা 15 দিনের মধ্যে তারা রিপোর্ট দিবেন। আর নির্বাহী পরিচালক ব্যবজার তিনি জানিয়েছেন যেহেতু ইপিজেডের মতো শিল্প অঞ্চলে আগুন লেগেছে, সে কারণে আসলে তারা প্রতিনিয়ত যে ফায়ারের যে মহড়া সেগুলো দেয়, সে কারণে কোন শ্রমিক কতক্ষণের মধ্যে আগুন লাগার সঙ্গে সঙ্গে বের হবে সেটা জানার কারণে কিন্তু দ্রুত সময়ের মধ্যে প্রায় 2 থেকে 2.5 হাজার শ্রমিক বের হয়েছে, ফলে কোনো ধরনের প্রাণনাশ হয়নি, সম্পত্তির ক্ষতি হয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম ইপিজেডে আগুন লাগার সর্বশেষ খবর। চট্টগ্রাম ইপিজেড থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে মশাল মিছিল করেছেন 2 পাড়ের মানুষ। বিএনপির উদ্যোগে সাড়া দিয়ে জড়ো হন সাধারণ মানুষ। অন্তর্বর্তী সরকারের সময় মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি স্থানীয়দের। তিস্তার দুপারে মশাল হাতে হাজারো মানুষ, দাবি একটাই, নভেম্বরে শুরু করতে হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ। বৃহস্পতিবার সন্ধ্যায় তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে রংপুরের কাউনিয়ার 2য় তিস্তা সেতু পয়েন্টের 2 পাড়ে এই মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। মশালে আলোকিত হয়ে ওঠে তিস্তার 2 পাড়। এর আগে আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু ও তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি বক্তব্য রাখেন। এ সময় বক্তারা জানান, অতীতের কোনো সরকারই তিস্তা পাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে কোনো পদক্ষেপ নেয়নি, সে কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তারা।
একই দাবিতে কর্মসূচি পালিত হয় কুড়িগ্রামের রাজারহাটেও। নিজেদের অস্তিত্ব রক্ষায় তিস্তা প্রকল্প বাস্তবায়নের বিকল্প দেখেন না স্থানীয়রা। তিস্তা পাড়ের অনেক মানুষ ভিটাবাড়ি ছেড়ে এই এলাকা থেকে অন্যত্র চলে গিয়েছে। লক্ষ লক্ষ মানুষের যে চোখের পানি, এই চোখের পানি আমরা দেখতে চাই না। আমরা চাই যে এই তিস্তা প্রকল্পটা অতি সত্বর যেন বাস্তবায়ন হয়। আমার বাড়ি 4 বার ভাঙছে, নিঃস্ব হয়ে বাঁধের রাস্তায় আছি, বাড়ি করার মতো কোনো জায়গা নাই। তড়িৎ গতিতে আমাদের এই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানাচ্ছি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর কথা ছিল আগামী বছরের জানুয়ারিতে, তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় জানুয়ারিতে নয়, এবছরের নভেম্বর থেকেই কাজ শুরুর দাবি তিস্তাপাড়ের বাসিন্দাদের। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ত্বক ফর্সা করতে আপনি যেসব প্রসাধনী ব্যবহার করছেন তার সবই কি আসল, নাকি দেখতে আসল মোড়কের ভেতরে আপনাকে দেয়া হচ্ছে নকল পণ্য? অতিমাত্রায় কেমিক্যাল যুক্ত ও বিক্রি নিষিদ্ধ পণ্য বিক্রি হচ্ছে রাজধানী সহ সারা দেশে। বিশেষজ্ঞরা বলছেন এগুলো ব্যবহারে স্কিন ক্যান্সার সহ হতে পারে মারাত্মক ক্ষতি। স্বপন আহমেদের রিপোর্টে বিস্তারিত। ত্বক ফর্সা করতে সারা দেশেই দেদারসে বিক্রি হচ্ছে নানা ব্র্যান্ডের ক্রিম অথবা লোশন, অথচ বেশিরভাগ পণ্যেই পাওয়া গেছে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ, যা ত্বক পোড়ানো থেকে শুরু করে ঝুঁকি তৈরি করছে ক্যান্সারেরও। তার মধ্যে স্কিন শাইন ক্রিমটা অন্যতম। স্কিন শাইন ক্রিমে ক্ষতিকর হাইড্রোকুইনন থাকার কথা 5 ppm, তবে পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে চোরাই পথে আসা ক্রিমগুলোতে রয়েছে 20 লাখ ppm, যা ত্বকের জন্য ভয়াবহ ক্ষতিকর। যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে সম্প্রতি রাজধানীর চকবাজারে কয়েকটি গোডাউনে অভিযান চালায় বিএসটিআই। মেলে অতিরিক্ত হাইড্রোকুইনন যুক্ত হাজার হাজার প্যাকেট ত্বক ফর্সাকারী ক্রিম। জানেন না যে স্কিন শাইন যেটা, এটা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর? না, স্কিন শাইন আমি এটা বিক্রি করি না, বাট আমার এখানে ঠিক আছে, এটা হ্যাঁ ক্ষতি করে। আপনি কেন বিক্রি করছেন? আচ্ছা, এটা আর নেক্সট আর করবো না, বিক্রি করবো না। এছাড়া চকবাজারে প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছে ভেজাল পণ্য উৎপাদনের কারখানা, যেখানে প্রস্তুত হচ্ছে নিম্নমানের নকল প্রসাধনী। নকল করে উৎপাদন করে বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের নামে বিক্রি করা হচ্ছে। মানবদেহের ক্ষতিকারক এসব পণ্যের বাজার বন্ধ করতে অভিযানে নামে বিএসটিআই। 7,20,000 টাকা জরিমানা ও একজনকে 1 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় কোটি টাকার বিক্রি নিষিদ্ধ রূপচর্চার পণ্য। শাইন ক্রিম, যেটি রং ফর্সাকারী ক্রিম, তারপর ফেস ওয়াশ, তারপর হচ্ছে ফেস পাউডার, বিভিন্ন ধরনের, যেটি আমাদের মা বোনদের কাছে খুব বেশি জনপ্রিয়। এই প্রোডাক্টগুলো আমরা এখানে বিপুল পরিমাণে পেয়েছি, যেটিতে কিনা বিএসটি এর কোনো ধরনের লাইসেন্স নাই, এবং হচ্ছে এখানে আমরা ত্বকের জন্য ক্ষতিকর, যেটাকে বলা হয় হাইড্রোকুইনন, এই ক্ষতিকর উপাদানটি খুব বেশি পরিমাণে আছে। এই ধরনের কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট এখানে পাওয়া গেছে। এদিকে নিম্নমানের প্রসাধনী ব্যবহারে ত্বকে স্থায়ী ক্ষত তৈরি ছাড়াও মৃত্যু ঝুঁকিরও শঙ্কা ক্যান্সার বিশেষজ্ঞের। পরিমাণগতভাবে যেমন বেনজিন থাকে, কোল্টার থাকে, আরও অনেক কিছু থাকে যেগুলো কিন্তু ক্যান্সার তৈরি করতে পারে। এর অতিরিক্ত পরিমাণ হলে কিন্তু স্কিনে ক্যান্সার হতে পারে। এই ঝুঁকি থেকে মুক্ত থাকতে গেলে তাদেরকে কিন্তু বিএসটিআই অনুমোদিত এবং কোনো ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী এগুলো ব্যবহার করতে হবে। সচেতনতার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর পরামর্শ এ চিকিৎসকের। কসমেটিক বিষয়টাকেও গুরুত্ব দেয়া। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আবারও রাকসু নির্বাচন প্রসঙ্গ। রাকসু নির্বাচনের কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে ফলাফল ঘোষণা চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। অনেক সমস্যা এমনও হয়েছে যে মনে হয়েছে এই নির্বাচন আর হবে না, কিন্তু আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর এই সমস্ত যখন গিয়ে ওনাকে বলেছি, তখন উনি স্থির চিত্তে বলেছেন না, নির্বাচন হতেই হবে। আমি দেখেছি শেষ পর্যন্ত 16ই অক্টোবর আমরা সেই নির্বাচন আয়োজন করতে সক্ষম হয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা নির্বাচন কমিশনের সকল সদস্য বিভিন্ন কেন্দ্রে আমরা পরিদর্শনে বেরিয়েছিলাম। সকলের একই অভিব্যক্তি, একই অনুভূতি,
ছাত্রদের সঙ্গে যখন কথা বলেছি, আমাদের শিক্ষার্থীদের সঙ্গে যখন কথা বলেছি, তাদের ভিতর থেকে উৎসব মুখর একটি আবেগ আমরা পরিলক্ষণ করেছি। আমাদের শিক্ষার্থীরা বলেছে, আমিও 5টি কেন্দ্রে আমি পরিদর্শন করেছি, শিক্ষার্থীদের কাছে জিজ্ঞেস করেছি, তাদের অনুভূতির কথা বলেছি, জিজ্ঞেস করেছি। তারা বলে, স্যার আমরা যেমন নির্বাচন চেয়েছি রাষ্ট্র নির্বাচন ঠিক তেমনটি হয়েছে। তাই আমি ফলাফল ঘোষণার পূর্বে এই নির্বাচনের এই নির্বাচন আয়োজনে যদি কোনো সার্থকতা থেকে থাকে, সেটা আমাদের নয়, আমার নয়, সেটা একান্তই আমাদের শিক্ষার্থীদের। আমি আজকে এই নির্বাচনকে 35 বছর পর বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের ফলাফল, এই নির্বাচনকে আমি আমার প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করলাম। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি এই রাষ্ট্র আয়োজনে যারা সরাসরি সংশ্লিষ্ট ছিল। 2 মিনিট সময় দাও আমাকে, আমি ওদিকে চলে যাই, তখন ওইটাও তোমরা করতে পারবা। বাহিনীর সদস্য বৃন্দকে, ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আর সময় নেব না, সবাই অপেক্ষা করছে রেজাল্ট শোনার জন্য। আমাদের এখানে মোট 918 জন প্রার্থী আছে। সবার নাম আমি এখানে বলতে পারবো না, কাজে এটা অনেক সময় লাগবে। সেই জন্য প্রত্যেক ক্যাটাগরি থেকে আমি 3 জনের নাম এবং তাদের প্রাপ্ত ভোট সংখ্যা উল্লেখ করব, এবং সদস্যদের যে কয়েকটি পদ সেই কয়েকটি পদ উল্লেখ করব, এবং সিনেটে যেগুলো পদ জয়লাভ করেছে তাদের নামে আমি উল্লেখ করবো এখানে। আমি প্রথমেই রাষ্ট্র এবং প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের মধ্যে প্রথম 3 জনের নাম উল্লেখ করব। ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ, প্রাপ্ত ভোট সংখ্যা 12,687। শেখ নুরউদ্দিন হাবিব পেয়েছেন 3,397 ভোট। তাসির খান পেয়েছেন 1,621 ভোট। সাধারণ সম্পাদক পদে সালাউদ্দিন আহমদ পেয়েছেন 5,729 ভোট। নাফিউল ইসলাম জীবন পেয়েছেন
এস.এম. সালমান সাব্বির পেয়েছেন ৬,৯৭১ ভোট। জামিন বিশ্বাস নেশা পেয়েছেন ৫,৯৪১ ভোট। মোহাম্মদ সজিবুর রহমান পেয়েছেন ২,৯৬০ ভোট। সম্পাদক ক্রীড়া ও খেলাধুলা মুসাম্মদ নার্গিস খাতুন প্রাপ্ত ভোট ৭,৭৮৫। মোহাম্মদ হামিদুল্লাহ নাঈম ৫,২৩৮ ভোট। মাহমুদুল হাসান জিহাদ ২,৭৬৮ ভোট। সহকারী সম্পাদক ক্রীড়া ও খেলাধুলা আবু সাইদ মোহাম্মদ নূর ৭,৭৯৪ ভোট। মোহাম্মদ মাহফুজুর রহমান শাওন ৪,৮১২ ভোট। মোহাম্মদ রিদওয়ানুল হক ইমন ১,৮৭৩ ভোট। সম্পাদক সংস্কৃতি বিষয়ক জাহিদ হাসান জুহা ৯,৭৯১ ভোট। মোহাম্মদ আব্দুল আল কবির ৩,০৬১ ভোট। কে.এস.কে হৃদয় ২,৩৬১ ভোট। সহকারী সম্পাদক সংস্কৃতি বিষয়ক মোহাম্মদ রাকিবুল ইসলাম ৭,৪০২। মোহাম্মদ শাহরিয়ার আলম মতি ২,৮১০ ভোট। আনম মুক্তাসিন ফুয়াদ ধ্রুব ২,২২৬ ভোট। সম্পাদক মহিলা বিষয়ক সাইয়্যিদা হাফসা ৯,৫৯৩ প্রাপ্ত ভোট। স্বপ্না আক্তার ৩,৪৫৯ ভোট। ইমা আক্তার ইমা ২,৫২৬ ভোট। সহকারী সম্পাদক মহিলা বিষয়ক সামিয়া জাহান ১০,৬১৩ ভোট। নুসরাত ইশিতা ২,৭৯৬ ভোট। জান্নাত ১,৭৪৮ ভোট। সম্পাদক তথ্য গবেষণা বি.এম. নাজমুস সাকিব ৭,০৯২ ভোট। মোহাম্মদ মিনহাজুর রহমান ৩,০৭৩ ভোট। গাজী ফেরদাউস হাসান ২,১৪২ ভোট। সহকারী সম্পাদক তথ্য গবেষণা সিফাত আবু সালেহ ৯,০৫৭ ভোট। মোহাম্মদ রেজাউল ইসলাম হৃদয় ২,৫৬৭ ভোট। মোহাম্মদ নাবিল বিন জাকির ২,২৩৮ ভোট। সম্পাদক মিডিয়া ও প্রকাশনা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ৭,৩০৯ ভোট। মোহাম্মদ আমির আমিন ৩,৩৪৮ ভোট। রাফায়েতুল আহমেদ রাবি ২,৬৩৭ ভোট। সহকারী সম্পাদক মিডিয়া ও প্রকাশনা আসাদুল্লাহ ৭,৬১১ ভোট। এম শামীম ২,৫৪২ ভোট। মোহাম্মদ নূর নবী ২,২০০। সম্পাদক বিজ্ঞান ও প্রযুক্তি
করা যায়। জিএস বাদ, এই দুটো তিনটা বাদ, তারপরে বিতর্ক সাহিত্য বিষয় ইমরান মিয়া লস্কর মাসুম বিল্লাহ 2336 ভোট। সহকারী সম্পাদক মোট পদ কটা? বিতর্ক সাহিত্য বিষয় 23 নিতে পারছে মোহাম্মদ হোসেন 5330 ভোট। আবুসারে মোহাম্মদ সাকি 4122 ভোট। আলিয়ান আহমেদ 1953 ভোট। সম্পাদক পরিবেশ ও সমাজ কল্যাণ আব্দুল্লাহ মাসুদ 6163 ভোট। মোহাম্মদ হাসান হাবিব 3643 ভোট। মোহাম্মদ রাফি রাফি 3252 ভোট। সহকারী সম্পাদক পরিবেশ ও সমাজ কল্যাণ মাসুমা ইসলাম নির্বাহী সদস্য মোহাম্মদ দীপ মাহবুব 6871। মোহাম্মদ জিয়াউল হক কামালি 2019। সুজন চন্দ্র 23টা সিনেটে 5টা সিনেটে কয়জন হয়েছে বলে নাই। সিনেটের ছাত্র প্রতিনিধি সালাউদ্দিন আহমদ 12,833 ভোট। মোহাম্মদ মুশতাকুর রহমান বেঙ্গি 9,467 ভোট। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, শুনছিলাম রাকসু নির্বাচনের ফলাফল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, যদি হামাস গাজায় হত্যাযজ্ঞ চালায় তবে তিনি তাদের হত্যা করতে বাধ্য হবেন। এদিকে যুদ্ধবিরতি ভেঙে গেলে হামাসকে পরাস্ত করার পরিকল্পনা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। গাজা যুদ্ধে ইসরায়েল তার সব লক্ষ্য অর্জন করবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 3 ফিলিস্তিনি। লেবাননেও হামলা চালিয়েছে দখলদার বাহিনী। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো লালবাগ কেল্লায় উন্মোচন করা হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তামিম হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে।
ঐতিহাসিক স্থাপনায় বিসিবির ভিন্ন ধরনের উদ্যোগ। কিছুদিন আগে আমরা জানি যে আসলে বাংলাদেশ ক্রিকেট ট্যুরিজম বোর্ডের সঙ্গে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি বিশেষ চুক্তি সম্পন্ন করেছেন। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো আসলে দুই দলের অধিনায়ককে, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ককে নিয়ে কিন্তু ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হলো ঐতিহাসিক লালবাগ কেল্লা এবং ঠিক পরী বিবির মাজারের সামনে। আমরা যেমনটা জানি যে পরী বিবির মৃত্যুর পরেই কিন্তু এই লালবাগ কেল্লা বন্ধ হয়ে যায় এবং সেই ঐতিহাসিক স্থাপনার সামনেই কিন্তু বিসিবি এবার এই উদ্যোগ গ্রহণ করেছে। আমরা জানি কিছুদিন আগে আসলে বিসিবির প্রেসিডেন্টের যে ট্যুরিজম উপদেষ্টা ছিলেন জনাব সাখাওয়াত হোসেন, তার উদ্যোগে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে চুক্তি সম্পন্ন করে বিসিবি। আর সেই চুক্তির করার পরেই কিন্তু আসলে এই প্রথমবারের মতো আসলে এই যে ঐতিহাসিক স্থাপনা লালবাগ কেল্লায় বাংলাদেশের ট্রফি উন্মোচন করা হয়েছে। আমরা যদি ট্রফি উন্মোচন করার বিষয়টা দেখাই যে আসলে বাংলাদেশের ট্রফি উন্মোচনেও কিন্তু একটু ব্যতিক্রম এসেছে এবং ভক্তদের মাঝে আসলে এই ট্রফি উন্মোচনটা কতটা বিশেষভাবে করা যায় তার সর্বোচ্চ ধরনের প্রস্তুতি কিন্তু বিসিবি নিয়েছে এবং আমরা দেখছি যে এখন ইতিমধ্যে ট্রফি উন্মোচন করা হলো এবং দুই দলের অধিনায়ক যেমন শাই হোপের কথা যদি বলতে চাই, সে কিন্তু আসলে দেখছে যে বিষয়টা আসলে কি। তো ঐতিহাসিক লালবাগ কেল্লা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম লালবাগ কেল্লায়। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ নিবিড়। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন সময়ের।